বাসায় আর কেউ নেই? আপাতত নেই। মায়া চমকে হৃদের দিকে তাকালো। সে কি মায়া কি ভুল করে একা একটি ছেলের ফ্ল্যাটে ঢুকে পড়েছে? এখন কেউ ওদেরকে একত্রে দেখে নিলে কি হবে? নিশ্চয়ই মায়ার নামে বদনাম উঠবে দুই ছেলে মেয়ে একা একা বাসায় থাকায়। তাছাড়া হৃদ খান কেমন না কেমন চরিত্রের, মায়াও ঠিকঠাক জানে না। যদি কোনো মেয়ে ঘটিত বিষয় আজ পর্যন্ত মায়ার জানাশোনা বা চোখের মধ্যে পড়েনি কিছু, তারপর মায়া হৃদ খানকে ভালো বলতে পারছে না। তার কারণ অন্য সব মেয়েদের সাথে হৃদ খান কেমন তা জানা নেই। তবে মায়ার সাথে এই লোক ভীষণ খারাপ। মায়াকে উল্টোপাল্টা কথা বলে, পরকীয়ার প্রস্তাব দেয়, হুটহাট কাছে চলে আসে, আবার বাজে ইঙ্গিতও দেয়, আবার গা ঘেঁষে বসেও পড়ে। এমন লোকের চরিত্র কি ভালো হবে? মায়ার জন্য রিস্ক না? মায়া ভাবলো দ্রুত সে হৃদ থেকে তথ্যগুলো নিয়ে চলে যাবে, সেজন্য সোজা কথাই বলল। লোকটার খোঁজ পেয়েছেন? ব্ল্যাক কফি, চিনি ছাড়া, কিচেন ওই দিকে। মায়ার কথার বিপরীতে হৃদ কথাটা বলেই আঙ্গুল তুলে ফ্ল্যাটের কিচেনটা দেখালো। মায়া থেকে অনুমতি নয়, বরং আদেশ করলো তাকে কফি করে দেওয়ার। হৃদের কথার মাঝে মায়া তীব্র অধিকার বোধ মনে করলো, কিন্তু কিসের এত অধিকার হৃদের? সম্পর্কে বেআইন হয় বলে হয়তো। তাছাড়া নতুন মেহমান বাসায় আসলে তাকে দিয়ে কেউ কাজ করায়? উল্টে হৃদ খানের উচিত মেহমান হিসেবে মায়াকে চা নাস্তা করে খাওয়ানো। সেই জায়গায় মায়া এই লোকের জন্য কফি করবে? মায়া অবাক হওয়া সুরে জানতে চাইল। আমি? প্রায় 6:45। এত সকালে নিশ্চয়ই খেয়ে আসনি। আপাতত দুজনের জন্য নাস্তা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। অবাকে মায়ার চোয়াল ঝুল পড়লো। একটা পর একটা অর্ডার? সে কি ওই লোকের কাজের মহিলা হয়, নাকি তার বউ যে এত অধিকার দেখিয়ে অর্ডার করলো? মায়া হতবুদ্ধি হয়ে আওড়ালো। হ্যাঁ? তৈলাক্ত খাবার পছন্দ না আমার, সাদামাটা কিছু বানাবে। নিজের কথা শেষ করেই হৃদ ড্রয়িং রুম পার হয়ে নিজের রুমের দিকে গেল। হৃদকে চলে যেতে দেখে মায়া তাড়াহুড়ো করে পিছনে ডাকলো হৃদকে। আরে এই যে, কোথায় যাচ্ছেন আপনি? আমার কথাটা তো শুনুন। ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি? হৃদ মায়ার কথার উত্তর করলো না, বরং চলে যেতে যেতে নিজ বাক্যে বলল। কিচেনে সব রাখা আছে, চেক ইট। মায়া হৃদের চলে যাওয়ার দিকে বিস্ময়ে তাকালো। ভারী অদ্ভুত লোক, সাত সকালে ডেকে কাজের মহিলা বানিয়ে দিল। একবার মায়াকে পর্যন্ত করলো না সে আদেও রান্না টান্না পারে কিনা। মায়া হৃদের চলে যাওয়ার দিকে আরো একবার তাকিয়ে হাতের পরীক্ষার সাদা ফাইলটা সোফা টেবিলের উপর রাখলো। হৃদের দেখানো কিচেনে ঢুকতেই দৃষ্টি বিস্মিত হলো। বেশ বড় সড়ো আর সুন্দর গোছানো কিচেন। দেওয়ালের ওয়াল ক্যাবিনেটের উপরে জায়গায় জায়গায় ছোট কাগজের টুকরো নাম লেখা, কোথায় কোন জিনিস আছে। মায়া ভ্রু উচালো। বড়লোকি কারবার সারবার। এই হৃদ খানের আরো কয়টা বাড়ি আছে কে জানে। ঢাকা টু চট্টগ্রাম এই নিয়ে মায়া 3টে বাড়িতে গেল। বচ্চাত লোক চট্টগ্রামে এসেও পরিবারের সাথে না থেকে এই খালি বাড়িতে পড়ে আছে। মায়া শুনেছে হৃদ খান নাকি ঢাকার খান বাড়িতেও থাকেন না, আলাদা নিজের বাড়িতে থাকে। এই আলোকে কি এমন দুঃখ থাকতে পারে যে পরিবারের সাথে না থেকে আলাদা বাড়িতে থাকেন? হিংসুটে লোক। আসলে বেশি মানুষ পছন্দ করে না বলেই এমনই সমাজ ছাড়া ছন্ন ছাড়া আলাদা থাকেন। এই লোকে বিয়ে করলেও হয়তো এমন বগুড়ে মেয়ে দেখে বিয়ে করবে না, যার মাথার তার ছেঁড়া হবে। সহজ ভাষা উল্টো বুঝবে। আল্লাহ জানে কোন মেয়ের কপাল ফাটাবে যার হৃদ খানের মতন ঘাড় তারা মানুষ স্বামী হিসেবে জুটবে। মায়া তো এখনই হৃদ খানের বউয়ের জন্য মায়া হচ্ছে। আহারে বেচারি। সেলফ খুঁজে খুঁজে নুডলসের আয়োজন বের করলো। অল্প ঝালে হাতে হাতে কাজে লাগিয়ে নুডলস বানালো। মায়া জানে হৃদ ঝাল খেতে পারে না, একবার শুনেছিল, সেজন্য কম ঝালের আয়োজন করলো। আপাতত নুডলসের থেকে বেশি কিছু মায়া বানাতে পারবে না, কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করা যায় না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া কিছু রান্না করতে গেলে বেশ সময়ের প্রয়োজন দরকার, যেটা আপাতত মায়ার হাতে কম। তাছাড়া মায়ার চলতে চলতে হৃদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়তে হবে বলেই এত সময় নিয়ে দুটো মানুষ একই ফ্ল্যাট দরজা লাগিয়ে থাকাটা ভালো দেখায় না। মায়া রান্না শেষ করে বড় বাটিতে নুডলস ঢেলে ডাইনিংয়ে রাখতে রাখতে হৃদের রুমের দিকে উকি মারলো। দরজা এখনো বন্ধ। ছেলে মানুষ এত কি আয়োজন করে ফ্রেশ হয় আল্লাহ জানে। মায়া নুডলস বাটি রেখে ফের কিচেনে গেল। হৃদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ডাইনিংয়ে আস্তে আস্তে হৃদের মুখোমুখি হলো। ততক্ষণে হৃদ গোসল সেরে সাদা পাঞ্জাবি পরে ডাইনিং চেয়ারে টেনে বসলো। একদম গোছানো আর পরিপাটি হৃদ খান। সকালে ঘুম থেকে ওঠা এলোমেলো হৃদ খান নেই আর। মায়া হৃদের দিকে তাকাতে তাকাতে হাতের কফিটা হৃদের দিকে এগিয়ে দিল। হৃদ কফিটা হাতে নিয়েই মায়ার দিকে তাকিয়ে চুমুক বসালো। এত সকালে নুডলস খাবো? নুডলস ছাড়া আর কিছু বানাতে পারো না?
হৃদের কথায় মায়া চেয়ারের পিছনে দাঁড়িয়ে মিনমিন করে বলল, পারি। তাহলে বানালে না কেন? অন্য কিছু বানাতে সময়ের প্রয়োজন, কিন্তু আমাকে তো এখন চলে যেতে হবে। সেজন্য নুডলস ছাড়া আর কিছু দ্রুত বানাতে পারিনি। হৃদ কিছু বলল না মায়াকে, আপাতত কিছু বলার ইচ্ছে নেই তার। মায়ার অন্য চিন্তা, কাজ সুন্দরভাবে শেষ হলেই হয়। হৃদ হাতের কফিটাতে চুমুক বসাতে বসাতে মায়ার উদ্দেশ্যে বলল। প্লেটে সার্ভ করো। মায়া চমকে গোল গোল চোখে তাকালো হৃদের দিকে। আশ্চর্য, মায়া এই লোকের বেড়ে খাওয়াবে কেন? এই লোকের কে হয় মায়া? কিছুই তো না। অথচ এমন অধিকার দেখাচ্ছে যেন মায়ার উপর সব থেকে বেশি অধিকার এই লোকের। আজব, সামনে রাখা আছে অথচ মায়াকে বলছে বেড়ে খাওয়াতে। মায়া মনে মনে চাইলো হৃদের মুখের উপর মানা করে দিবে। সে বলবে, আমি আপনাকে বেড়ে টেড়ে খাওয়াতে পারবো না, রেঁধে এনেছি, এবার নিজের হাতে খেলে খান, নয়তো খাওয়া লাগবে না। অথচ মনের কথাগুলো মায়া মনে বলতে পারলো না, হৃদের কাছে সাহায্য চেয়েছে বলে। মায়া যদি সামান্য বেড়ে খাওয়াতে মানা করে, তাহলে হৃদ ও মায়াকে ওর নিখোঁজ স্বামীর তথ্য দিবে না বলে। মায়া বাধ্য হয়ে হৃদকে প্লেটে নুডলস তুলে দিয়ে চামচ এগিয়ে দিল। হৃদ নুডলসের প্লেটে চামচ দিতে দিতে মায়ার উদ্দেশ্যে বলল। দ্রুত খাওয়া শেষ করো, মানুষ আসবে। কিসের মানুষ? হৃদের কথায় চমকে মায়া কথাটা বলল। হৃদ তখনও মায়ার দিকে তাকালো না। সে ততক্ষণে নুডলস চামচে মুখে তুলে ফেলেছে। হৃদের অল্প অল্প কথা মায়াকে মাঝে মধ্যে ভীষণ রাগ দেয়। মায়া উত্তেজনায় হৃদকে ফের প্রশ্ন করবে, তখনই দরজার কলিং বেল বেজে ওঠে আচানক। মায়া চমকে ভয়ার্থ মুখে দরজার দিকে তাকিয়ে হৃদের দিকে তাকালো। লোকটার কোনো ভাবান্তর নেই, সে চুপচাপ খেয়েই যাচ্ছে। বাসাকেই আসলো। ওদের দুজনকে একত্রে দেখলে কি হবে সেটা টেনশনে মায়া ভয়ে অস্থির হলো। দরজার দিকে তাকিয়ে মায়া অস্থির চিত্তে বলল। কে জানি এসছে, আমাদের দুজনকে দেখে যদি খারাপ ভাবে। মায়ার কথায় হৃদ বেশ বিরক্ত হলেও মায়ার দিকে তাকালো না, বরং খেতে খেতে ভারী গলায় বলল। আসিফ হবে। সত্যি? হৃদ আর উত্তর করলো না, সে আপাতত খাবারটা শেষ করতে চাচ্ছে। পরপর কলিং বেল বাজাতে মায়া ইতস্তত করে দরজা খুলে দিল। চোখে পড়লো কালকের সেই রাহাত ছেলেটি, যে মায়াকে রাকিবের হাত থেকে বাঁচিয়েছিল। মায়া এই ছেলেকে সকাল সকাল হৃদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া ভয় পেল। যদি মায়াকে খারাপ মেয়ে ভেবে রাহাত রাকিবকে বলে দেয়, তাহলে রাকিব ভাই নিশ্চয়ই আরিফকেও বলে দিবে। মায়া ভয়ার্থ মুখে রাহাতের হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে ভীতু গলায় বলল। ভাইয়া আপনি? রাহাতের ছটফট উত্তর আসলো তক্ষুনি। রাহাতের প্যাকেটগুলো মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল। জি ভাবি, আমি আসিফ ভাইয়া আপনার জন্য খাবার পাঠিয়েছেন, নিন। মায়া ভয়ে ভয়ে খাবারের প্যাকেটগুলো হাতে নিতেই রাহাত তাড়া দিয়ে দেখিয়ে চলে যেতে যেতে বলল। আসি ভাবি, কিছু প্রয়োজন হলে ডাকবেন, আমি নিচেই আছি। আসসালামু আলাইকুম। গমগমে পায়ে দ্রুত সিঁড়ি ধরে নিচে নেমে গেল রাহাত। মায়া সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ছেলেটা মায়াকে খারাপ চোখে দেখেনি, ভয় কাটলো। মায়া দরজা লাগিয়ে ফের ডাইনিং এ আসলো। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রাখতে রাখতে বলল। আসিফ ভাই খাবার পাঠিয়েছেন আপনার জন্য, নিন। কথাগুলো বলতে বলতে প্যাকেটের ভেতর হতে খাবার বক্সগুলো খুলে হৃদের সামনে রাখলো। আমার অলরেডি ডান, তুমি শেষ করো। সমস্যা নেই, আমি ঠিক আছি, খাওয়া লাগবে না, আমি কলেজ গিয়ে কিছু খেয়ে নিব। ওকে। হৃদ বিরক্তির কণ্ঠে কথাটা বলল। মায়া বেশ লজ্জিত হলো হৃদকে এইভাবে বলতে দেখে। আরে মানুষ তো দুই একবার এমনিতেই সাধে খাওয়ার জন্য, অথচ এই লোক মায়াকে একবারও সাধলো না মায়ার না করাতে। মায়ার তো সত্যি খিদে পেয়েছে। মায়া লজ্জিত হয়ে যেতে নিতে হৃদ পিছনে ডেকে বলল। আমার কথা আছে, বসো এখানে। মায়া ভাবলো ওর স্বামীর বিষয়ে কিছু বলবে, সেজন্য চেয়ার টেনে সঙ্গে সঙ্গে বসে পড়লো হৃদের পাশে। তীব্র আগ্রহ নিয়ে হৃদের মুখের দিকে তাকাতেই হৃদ একটা প্লেটে মায়ার জন্য আসিফের আনা খাবার বক্সগুলো থেকে খাবার তুলে বেড়ে মায়ার সামনে প্লেট রাখতে রাখতে বলল। লিসেন, আমি ফ্রিতে কিছু করি না, করার ইচ্ছাও নেই। মানব দরদি কিন্তু আমার বাবা, আমি নই। সেক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না, তোমার ক্ষেত্রেও তাই। আমার কাছে সাহায্য চেয়েছো, আমি অবশ্যই করব, কিন্তু তার বিনিময়ে আমাকে দিতে হবে। সোজা কথা বলতে গেলে এক হাতে নিন, অন্য হাতে দিন, মানে হাতে হাতে সম্পর্কের বিষয়টা। কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না, কারণ তোমার কাছে এত টাকা নেই। নাই থাকতে পারে, ছোট মানুষ তুমি, এত টাকা থাকার কথাও না। সেজন্য আমি অফার করেছিলাম তোমার দুটো কিডনির থেকে একটা কিডনি আমাকে দিয়ে দিতে। আমি তা বিক্রি করে 2 লাখ এমনিই পেতাম, কিন্তু তুমি তাতে রাজি নও, কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে। আসলে এমনটা আমিও ধারণা
বউ মারা গেলে স্বামী আরেকটা বিয়ে করাই উচিত। আচ্ছা যাই হোক, তুমি যখন তোমার একটা কিডনি দিতে না ইচ্ছুক নও, সেজন্য আমি ভাবলাম তোমার না হয় তোমার স্বামীর একটা কিডনি ডিল ডান করি। আমি তাকে খুঁজে পেলে তার একটা কিডনি আমি রেখে দিব তোমার পাওনাদার 2 লাখ টাকা দেয়। এতে তুমিও মরবে না, তোমার সংসারে দ্বিতীয় নারী আসবে না, আমাদেরও পরকীয়া সম্পর্কটা থাকলো। তবে ভয় নেই, একটা কিডনি দিয়েও কিন্তু মানুষ বাঁচে অনেক বছর, মরে না। হৃদের মুখে আবারও পরকীয়া প্রস্তাবটা পেয়ে মায়া নাক মুখ কুঁচকালো। দুনিয়াতে এত সম্পর্ক থাকতে মায়া কেন এমন বাজে একটা প্রস্তাব দেয় মায়া বোঝে না। তারপর মায়া এখন গলা উঁচিয়ে হৃদের সাথে তর্ক করতে চাইলো না, যেহেতু হৃদ এখন মায়াকে ডেকে নিশ্চয়ই কিছু বলবে। তাছাড়া কিডনি মায়ার যাক বা ওর স্বামীর, একই তো কথা। লোকটাকে খুঁজে পেলেই তো হলো। মায়া হৃদের কথা ঘাড় বেঁকে সম্মতি দিল। মায়ার সম্মতি দিতে দেখে হৃদ একটা ভ্রু উচালো। নারী আসলে সব পারে। স্বামীর কিডনি তার অগোচরে পর্যন্ত বিক্রি করে দিতে পারবে, তারপরেও নিজের সংসারে পরনারী চায় না। হৃদ মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখতে পাশ থেকে টিস্যু তুলে মুখ মুছল। মায়ার উদ্দেশ্য একই ভঙ্গিতে বলল, আপনি ঘাড় বাঁকালে তো হবে না, ডিল ইজ ডিল। প্রসঙ্গটা আমার 2 লাখ টাকার, বুঝলেন? টাকার লেনদেন নিয়ে আমি কাউকে বিশ্বাস করি না, সেজন্য একটু পর আসিফ উকিল নিয়ে আসবে, কিছু কাগজপত্র আপনাকে দিবে, সেগুলো সুন্দর করে সাইন করে দিবেন। কাগজগুলো হলো আমাদের মধ্যকার ডিল হয়েছে সেটার প্রমাণপত্র, বুঝলেন? কাজ হওয়ার পরে আপনি যেন অস্বীকার করতে না পারেন, সেজন্য কাগজে কলমে সাক্ষী আর কি। আর একটা কথা, উকিলের সাথে মনে হয় একজন কাজীও আসবে। হৃদের কথার মাঝে অস্থির গলায় ফোড়ন কাটলো মায়া। সে কি, কাজী কেন? আগে আমাকে বলতে দেন, তারপর আপনি নিজের মুখ খুলবেন। সরি। আপনি বলেছিলেন আপনাদের বিয়ের কোনো সাক্ষী বা প্রমাণ টমান নেই, এমনকি কাবিননামা নেই, সব আগুনে পুড়ে ছাই। আসলে আগুনে পুড়ে ছাই হলে কিন্তু বিয়েটা হয়েছিল, সেটা কিন্তু আপনি নিজের মনে অস্বীকার করতে পারবেন না। যদিও মুখে অস্বীকার করেন তাহলে সেটা কিন্তু মহা পাপ হবে। সমাজ সত্যি মিথ্যা যাচাই পরে করবে, কিন্তু এক স্বামী রেখে অন্য স্বামীঘর করা কিন্তু ইসলামে নিষেধ, মহাপাপ বলে গণ্য। সেজন্য আমি আপনাকে মহাপাপ থেকে বাঁচাতে চাই, বুঝলেন? শত হোক আপনি আমার সম্পর্কে আত্মীয় হন, তারপর আপনি একজন ছোট মানুষ, সেজন্য ভাবলাম আপাতত আমি না হয় আপনার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নিলাম। কি বলেন, আমার দায়িত্ব নেওয়াতে আপনার সমস্যা আছে? আপনার ভালোর জন্য বলছিলাম। হৃদের কথায় মায়া অসম্মতি জানায়, যার অর্থ ওর কোনো সমস্যা নেই। হৃদ আপাতত ওর হয়ে দায়িত্ব কাঁধে তুলে নিল। হৃদের কূটনৈতিক বুদ্ধি জোর করে দেখা গেল তক্ষুনি। মায়াকে ফের নিচের কথার জালে ফাঁসাতে ফাঁসাতে বলল, তো কাজীর ব্যাপারে যেটা বলছিলাম, আসিফকে পাঠানো হয়েছে উকিল আর কাজী সাহেবকে আনতে। উকিল আমার জন্য আর কাজী সাহেব আপনার জন্য ডাকা হচ্ছে। উকিলের বিষয়টা হয়তো এতক্ষণ আপনি বুঝে গেছেন, আমার মধ্যকার ডিলের জন্য কাগজপত্র নিয়ে আসবে। আর কাজী সাহেবকে আপনার জন্য ডাকা হয়েছে কারণ একটু পর আপনার বিয়ে হবে, সেটা রেকর্ড করা হবে। তবে বিয়েটা কিন্তু সত্যি না, মিথ্যা মিথ্যা একটা বিয়ের কাহিনী করতে হবে আর কি। বিয়ে? বিয়ে কেন? শুনেছি আপনার স্বামী নাকি অনেক ধূর্ত, ক্রিমিনাল মাইন্ডের, খারাপ প্রকৃতির লোক, খালি নিজের স্বার্থ বুঝে। এমন ব্যক্তির কাছে আপনাদের বিয়ের মিথ্যা প্রমাণ জোগাড় করা কিন্তু কোনো ব্যাপার না, চাইলেই টাকা দিয়ে 1000টা মিথ্যা প্রমাণ জোগাড় করতে পারবে। তবে আমার মনে হয় না সে এমন করবে। আমার মনে হয় সে আপনাদের বিয়েটা সমাজের সামনে অস্বীকার করে আপনাকে সারা জীবন ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রাখবে। তখন আপনি কিন্তু স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। আমাদের ধর্ম কিন্তু সেই স্বীকৃতি নেই। যদি সে আপনাকে মেনে নেয় তাহলে তো সমস্যাই নেই, আমাদের এই রেকর্ডের বিয়েটার দরকার হবে না আর। কিন্তু যদি অস্বীকার করে তাহলে অন্তত আজকের বিয়ের রেকর্ডটা কোর্টে শুনিয়ে আপনার পরিবার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তখন আপনার স্বামীর কিছু করার থাকবে না। কাজী যখন বিয়ে পড়াবে তখন সম্পূর্ণটা রেকর্ড করা হবে। কিন্তু বর ছাড়া একা একা কবুল বললে হবে? রেকর্ডে তো ছেলে মেয়ে দুজনের থাকতে হবে। আমি একা একা কবুল বললে ধরা পড়ে যাব না? ভারী চিন্তার বিষয় তো, এই বিষয়টা আমার মাথায় আসেনি। আপনি একা কবুল বললে তো হবে না, তাই না?
যেহেতু প্রমাণের জন্য মিথ্যা বিয়েটা হচ্ছে, সেহেতু ছেলে মেয়ে দুজনের গলার আওয়াজ প্রয়োজন পড়বে। কিন্তু এই মুহূর্তে ছেলে পাবো কোথায়? হৃদ ভাবুক হওয়ার ভান করলো। মায়া খানিকটা ভেবে বলল, আসিফ ভাইয়াকে না হয় বলুন আমার সাথে মিথ্যা মিথ্যা কবুল বলতে। মায়ার কথায় হৃদ খানিকটা নড়ে চড়ে বসলো। তার সাজানো গোছানো সুন্দর প্ল্যানিংটাতে কিভাবে জল ঢেলে দিতে চাইছে এই মহিলা। হৃদ অসন্তুষ্ট গলায় বলল, আরে না, আসিফকে দিয়ে হবে না। আসিফ থাক। আচ্ছা, আমাকে দিয়ে হবে না। আপনার এই উপকারটা বরং আমিই করি। দায়িত্ব যেহেতু নিয়েছি, এতটুকু উপকার তো করাই যায়। আচ্ছা, লোকটার তথ্য তো আমি জানি না তেমন। এখন বিয়েতে যদি ওনার পরিচয় দরকার পড়ে তাহলে কি দিব? আপাতত আমার পরিচয় দিয়ে আপনার মিথ্যা বিয়েটা কমপ্লিট হবে। তারপর আপনার স্বামীর পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিটিং করে আমার নাম কেটে না হয় আপনার স্বামীর নাম ঠিকানা বসানো হবে। মায়া ঘাড় বাঁকা করে সম্মতি দিল। এই মুহূর্তে হৃদকে মায়ার খারাপ মনে হচ্ছে না, বরং ভালোই মনে হচ্ছে। লোকটা মায়ার কত বড় উপকার করতে চাইছে। মায়া বেশ ফুরফুরে মেজাজ নাস্তাটা শেষ করতেই আসিফ কাজী আর উকিল নিয়ে হাজির হলো। পিছন পিছন রাহাতের সঙ্গে রাফিন, সোহান নামক আরো দুটো ছেলে আসলো হৃদ ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবে বলে। আবার দেখা যায় তাদের দুজনকে মায়ার পক্ষে সাক্ষী হতে। মায়া হৃদের কূটনৈতিক বুদ্ধির খতিয়ান বুঝতে পারল না, বরং হৃদ মায়াকে ভুলভাল বুঝিয়ে সোফায় গিয়ে বসলো দুজন, তাও দূরত্ব নিয়ে। উকিল সাহেব মায়ার দিকে বিয়ের রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতেই মায়া সুন্দর করে সাইন করে দিল। ও মনে করলো কাগজগুলো ওদের চুক্তিপত্রের। মায়ার মুখোমুখি কাজী সাহেব বসা, তিনি মায়ার কলেজে ঢুকতে ঢুকতে মায়ার 9টা বেজে গেল। আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এইটুকু পথ দিয়ে গেল। এতক্ষণে কলেজে বেশ ভালোই আনাগোনা হয়েছে স্টুডেন্টের। জয়ী এখনো কলেজে আসেনি, হয়তো একটু পর আসবে। তবে শ্রেয়াকে দেখা গেল কলেজে চত্বরেই। অবাক চোখে মায়ার দিকে তাকিয়েছিল সে। হয়তো বোঝার চেষ্টা করছিল মায়া হৃদের গাড়িতে কিভাবে আসলো। মায়া প্রথমে বুঝলো না শ্রেয়ার দৃষ্টির কারণ, কিন্তু তারপরে ঠিকই বুঝলো যখন শ্রেয়া মায়াকে এই নিয়ে প্রশ্ন করলো সে কিভাবে হৃদের গাড়িতে আসলো। মায়া খুব স্বাভাবিক ন্যায় জানালো সে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল, সেই জন্য হৃদের গাড়িতে করে আসা। তবে মায়া বিস্তারিত ভেঙে না বললে শ্রেয়াও বিস্তারিত জানার আগ্রহ দেখালো না, বরং শ্রেয়া যেটা জানার আগ্রহ দেখালো সেটা হলো, তোর হৃদ ভাইকে কেমন লাগে মায়া? দুই বান্ধবী কলেজ ভবনের দ্বিতলায় করিডোরে দাঁড়িয়ে। পরীক্ষা 10টায়, জলদি আসায় তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে। শ্রেয়ার কথায় মায়া করিডোরের রেলিংয়ের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে শ্রেয়ার দিকে কপাল কুঁচকে তাকালো। লহময় গলায় শ্রেয়ার প্রশ্নটা শুধরিয়ে জানতে চাইলো, কেমন লাগে মানে কি? কি বোঝাতে চাইছিস ঠিকঠাক প্রশ্ন কর, তারপর না হয় উত্তরটা আশা করিস। মায়া কথায় কিঞ্চিত বিরক্তি হলো শ্রেয়া। তারপরও মায়ার বোঝাতে চেয়ে বলল, ঠিকঠাক প্রশ্ন তো করলাম, ছেলে হিসাবে হৃদ ভাইকে তোর কেমন লাগে? শ্রেয়ার প্রশ্নে মায়ার কুঞ্চিত কপালের ভাঁজ শীতল হয়। বেশ অবজ্ঞা করেই বলল, কেমন আবার লাগবে? 8-10টা ঠিকঠাক মানুষের মতন লাগে। তবে ওনার রাগ অহংকার সাথে সাথে লোকটা একটু বেশি সুন্দর। এত সুন্দর মানুষের বউগুলোর কপাল খারাপ হয় বুঝলি। সুন্দর পুরুষগুলো বউকে ভালোবাসতেই চায় না, কারণ তাদের নিজের রূপের অহংকারেরই শেষ হয় না। সেখানে বউদের রূপ তো ডাল ভাত বুঝলি। এই সুন্দর পুরুষগুলার বাইরে নজর বেশি থাকে। বিয়ের পর পরকীয়ার সম্পর্ক কিন্তু এদের দিয়েই হয়। যদিও সবটা আমার ব্যক্তিগত মতামত, তবে এই কারণে আমার সুন্দর পুরুষে অ্যালার্জি, সহ্য হয় না। আমি তো নিজের জন্য পারফেক্ট। কালো মানুষই নির্বাচন করব, যে আমার রূপে প্রশংসা করতে করতে পঞ্চমুখ থাকবে, সারা জীবন আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে, বউ বউ আমাকে একটু ভালোবাসো তো। দেখো, তোমার ভালোবাসায় আমি কাঙাল হয়ে যাচ্ছি দিন দিন। ভালোবাসা এত কৃপণতা করলে চলে বলো? তারপর যেদিন আমি একটু রাগ টাগ দেখাবো সেদিন সে এসে বলল, বউ ধরো তো, এই পড়া পানিটা খাও, পীর বাবা থেকে এনেছি তোমার জন্য। এই পড়া পানিটা খেলেই তুমি আর রাগটা করবে না, বরং আমাকে বেশি বেশি ভালোবাসবে। এটা ভালোবাসাবাসীর পড়া পানি, তুমি বরং খাও খাও। মায়ার ব্যক্তিগত মতামত আর স্বামীকে নিয়ে অদ্ভুত সব কথাবার্তায় হতভম্ব হয়ে শ্রেয়া বলে, ভালোবাসা জন্য বুঝি কেউ পড়া পানি খাওয়াই? এটাও সম্ভব বুঝি? মায়ার দৃঢ় গলার উত্তর আসলো তক্ষুনি। অবশ্যই সম্ভব। সোলমেট বুঝিস? বিবাহিত জীবনের যারা সোলমেট পায় তাদের দেখবি
এমন ছোট বড় সব পাগলামোই করে বেড়ায় পার্টনারদের জন্য। তাই আমিও আল্লাহর কাছে নিজের জন্য একটা সোলমেট চাই। সে যেমনই হোক, কিন্তু আমার সোলমেট হোক। আমার বিশ্বাস আমি পাবো। আর সেজন্য সোলমেট হিসাবে নিজের জন্য একটা কালো ছেলেকে চাই। নয়তো দেখা যাবে রিদ খানের মতন সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসেবে কপালে জোটে, তখন জামাই আমার পেছনে পেছনে নয়, বরং আমি জামাইয়ের পেছনে পেছনে পীর বাবার পরাপানি নিয়ে ঘুরতে হবে তার ভালোবাসা বাড়ানোর আশায়, বুঝলি? মায়ার চিন্তা ভাবনার ধরন সবসময় সবার থেকে অদ্ভুত হয়। যেখানে সবাই নিজের জন্য পারফেক্ট রিদ খানের মতন জামাই চায়, সেখানে মায়া এমনভাবে রিদকে অবজ্ঞা করছে যেন রিদ সুন্দর হয়ে পাপ করে ফেলেছে। মায়ার মতো রিদের মতন তুচ্ছ জিনিস আর কিছুই হতে পারে না। শ্রেয়া আগ্রহ নিয়ে জানতে চাইলো, আচ্ছা ধর, যদি তোর নিখোঁজ জামাই কোনোভাবে হৃদ ভাইয়ের মতন সুন্দর কোনো পুরুষ হয়, তাহলে কি করবি? শ্রেয়ার কথায় মায়া আবারও দৃঢ়তা দেখিয়ে বলল, হবে না। আমার জামাই রিদ খানের মতন এত সুন্দর হবে না। লোকটাকে আমি সেদিন রাতের আধারে যদিও এত দেখিনি, তবে আমি ওয়ারেন্টি সহ দিয়ে দিতে পারি সে এত সুন্দর হবে না। আমার জামাই লম্বা সম্বা বলিষ্ঠবান কালো কোনো পুরুষ মানুষ হবে, দেখিস, একদম আমার মন মতন। মায়া কথায় খানিকটা অসন্তুষ্টির গলা ছাড়লো শ্রেয়া। বিরক্তি নিয়ে বলল, না দেখে এমন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই? যদি সত্যি সত্যি সে হৃদের মতন সুন্দর কোনো পুরুষ হয়, তাহলে কি করবি? জামাই সুন্দর বলে ছেড়ে দিবি? এবার মায়ার গলার দৃঢ়তা নুইয়ে আসলো, কণ্ঠ খাদে এনে বলল, এমন ছোটখাটো বিষয়ে জামাই ছাড়লে হবে বল? শত হলেও বউ হই আমি তার। দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবার পরাপানি খাওয়াবো আমি, এই আর কি। স্বামীর প্রসঙ্গ আসাতে মায়া কেমন গলে গিয়ে পল্টে নিল কথায় কথায়। মায়া কথায় একটি অন্ধ লোকও বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চায়। আচ্ছা, যদি কখনো এমন হয় যে মায়ার ভালোবাসা স্বামী মায়ারই কোনো অপছন্দের মানুষ বের হলো, তখন কি একই ভালোবাসা থাকবে মায়ার, যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য? শ্রেয়ার মনে বেশ কৌতূহল জাগলো। আচ্ছা, মায়া তো হৃদ ভাইকে অপছন্দ করে, তাহলে শ্রেয়াকে হৃদ ভাইকে দিয়ে একটা উদাহরণ দিবে মায়াকে? মায়াকে উত্তর দেয় অন্তত জানতে পারবে শ্রেয়া। আচ্ছা মায়া, এমনও ধর, জাস্ট কথায় কথায় জিজ্ঞেস করেছি। হ্যাঁ, যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবে তোর অপছন্দের হৃদ খান বের হলো, তাহলে তুই কি করবি? এটা জানার পর মায়া ভাবলো না এক মুহূর্ত, চট করে উত্তর দিয়ে বলল, প্রথমত সে হবে না, কোনো চান্স। তারপরেও যদি মনে করতে বলিস তাহলে যেটা স্বাভাবিক সেটাই করব, বিচ্ছেদ। মানে তালাক? হ্যাঁ। তুই যে এখন এত ভালোবাসিস সেটা ভুলে যাব। যদি ভাব ছাড়তে না চাই, ছাড়িয়ে নিব। তারপর ভাইয়ের সাথে কি থাকবি না? না। মায়া দৃঢ় গলার কথায় শ্রেয়া বুঝতে পারে মায়ার আসলেই হৃদকে পছন্দ না, কোনোভাবেই না। এই জন্যে অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণটা দেওয়াটা হয়তো শ্রেয়ার ঠিক হয়নি। শ্রেয়া বলল, তোর এত অপছন্দ কেন হৃদ ভাইকে? তাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো রিদ খান কখনো আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসাবে আমার কল্পনাতে আসেনি। শ্রেয়া বেশ হেসেই উড়িয়ে দেওয়ার মতন করে মায়ার পাশ ঘেঁষে করিডোরে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোর হৃদ ভাইকে পছন্দ না, অথচ আমি তার কাজিন হই। আমার চোখের দেখা কত মেয়ে যে হৃদ ভাইয়ের জন্য মুখিয়ে থাকে। আমি স্কুলে গেলে সিনিয়র আপুরা পর্যন্ত হৃদ ভাইকে চিঠি দিত আমাকে দিয়ে। আমি কখনো ওই চিঠিগুলো হৃদ ভাইকে দিতাম না, থাপ্পড় খাওয়ার ভয়ে। রাস্তায় ডাস্টবিনে ফেলে দিতাম, আর আপুদের গিয়ে বলতাম হৃদ ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে। তার সাথে তুই এখন হৃদ ভাইয়ের নতুন আত্মীয় হয়েছিস, একটু আশেপাশে চোখ ঘোরালে অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চাই। এমনকি আমার কাজিন হৃদ ভাইয়ের খালাতো বোন শশী আপুর ক্রেস তো তুই এখনো দেখিসনি। বাপরে, দেখলে তুই অবশ্যই শকড হবি। আমি এখন বলবো না, তুই অবশ্য নিজের চোখেই দেখতে পারবি দ্রুত। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ ভাই আর শশী আপুর নাকি মধ্যে প্রেম টেম সম্পর্ক আছে, পারিবারিকভাবে বিয়েও ঠিক, হয়তো সামনেও হয়ে যাবে। অথচ তুই বলছিস তোর হৃদ ভাইকে পছন্দ না। তোর জায়গায় হলে আমি তো এমন সুন্দর বিয়ের ওপর ক্রাশ খেয়ে তার প্রেমে ওষ্টা খেয়ে পড়তাম সেই কখন। কিন্তু তুই তো ইন্টারেস্টই দেখাচ্ছিস না। হৃদের প্রেম ভালোবাসার সম্পর্কে কথা শুনেও মায়ার তেমন ভাবান্তর হলো না, বিষয়টা পাত্তাই দিল না।
যেহেতু হৃদকে ওর পছন্দ না, তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই। মায়া হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবেই ধরে নিয়ে বলল, বিষয়টা আসলে ইন্টারেস্টেড নয়, বিষয়টা ভালোবাসার। হৃদ খান আমার জীবনে আসার আগে থেকেই আমি বিবাহিত ছিলাম এবং ততদিনে নিখোঁজ স্বামীকে মন দিয়েও বসে আছি। সেজন্য আমার কখনো ওই প্রেম প্রেম চোখে হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকে দেখা হয়নি। 8-10টা সাধারণ মানুষের মতন হৃদ খানকে দেখে এসেছি। যদি আমি বিবাহিত না হতাম তখন হয়তো সুন্দর বিয়াই হিসেবে হৃদ খানের রূপে গলে পানি পানি হতাম। কিন্তু আফসোস, আমি অলরেডি একজনের প্রেমে গলে বসে আছি। সেখানে অন্য কেউ ঢোকার নো চান্স বেবি। মায়ার পরীক্ষা শুরু হয় 10টায়। স্বাভাবিকের ন্যায় জুয়ের হাতে বকাঝকা শুনতে হয়েছিল মায়াকে। কিন্তু শ্রেয়ার সাথে মায়া সকালে বের হয়েছিল, এমনটা শ্রেয়া বলাই এই যাত্রায় বেঁচে যায় মায়া। নয়তো আজ জুই মায়ার নামে বিচার তুলতো আরিফের কানে। দিন দিন মায়া কেমন বেপরোয়া আচরণ করছে স্বামীর খোঁজে, যেটা মায়ার জন্য মোটেও ঠিক নয়। এই তো এখনো মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসলো। পরীক্ষা চলাকালীন কি মনে হওয়াতে তাড়াহুড়ো মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে আগে। অথচ পরীক্ষা তখনও ঘন্টাখানেকটা সময় বাকি আছে। ক্লাসের সবাই পরীক্ষা দিচ্ছে আর মায়া তাড়াহুড়ো করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল অসুস্থতার দোহাই দিয়ে। অথচ জুই জানালা দিয়ে ঠিক দেখেছে মায়া দৌড়ে কলেজের গেট দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। জুয়ের রাগে দাঁতে দাঁত পিষল। কাল কোচিং থেকে আর আজ পরীক্ষা হল থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতার বাহানা দিয়ে। নিশ্চয়ই মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে, নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে? জুয়ের সন্দেহ বাড়ে। পরীক্ষা শেষ করেই যে জুই মায়াকে ধরে বেঁধে সবকিছুর প্রশ্ন করবে, জানতে চাইবে মায়া কেন দুদিন ধরে এমন অদ্ভুত আচরণ করছে, কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছেকৃতভাবে। মায়া হন্তদন্ত হয়ে রিক্সা চড়ে বসলো হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মায়া অস্থির ন্যায় ছটফট করছে রিক্সায় বসে। মায়া এত বড় কুৎসিত কাজটা কিভাবে করলো? নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিডনি বিক্রি করার অনুমতি দিয়ে আসলো হৃদ খানকে। এটা অন্যায় থেকেও জঘন্য পাপ হয়েছে মায়ার। কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না, শুধু ভালো রাখার দোয়া করা যায়। মায়া তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে, তাহলে লোকটার এত বড় ক্ষতি কিভাবে করলো মায়া? ওর বুক কাঁপলো না? মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে? যদি ভালোবাসতো তাহলে এমনটা মায়া কখনো করতে পারতো না ওর স্বামীর অগোচরে। তীব্র অপরাধ বোধে মায়া রিক্সার মধ্যেই বসে ঝরঝর করে কেঁদে উঠল। যে লোকটাকে ও এখনো দেখেনি পর্যন্ত, সেই লোকটাকে কত বড় বিপদে ফেলে দিল মায়া। সোজা কিডনি বিক্রি করে দিল তার অগোচরে। মায়া কি আদেও ভালো বউ? ওর মতন জঘন্য বউ কেউ হতেই পারে না এই দুনিয়াতে। মায়া সর্বোচ্চ নিকৃষ্ট বউ হলো ওর স্বামীর। মায়ার হঠাৎ কান্নায় রিক্সা চালক চমকে পিছনে তাকালো। গাড়ির গতি কমিয়ে মায়াকে তিনি কিছু জিজ্ঞেস করতে চাইলে মায়া চোখ মুছতে মুছতে রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলল, চাচা, একটু দ্রুত চালাবেন গাড়িটা। রিক্সা চালক আর প্রশ্ন করলো না মায়াকে, বরং তিনি মায়ার কথার স্বাভাবিকের ন্যায় থেকে দ্রুত গাড়িটা টানলো মায়ার দেওয়া ঠিকানায়। মায়া রাস্তা পথের দিকে তাকালো হৃদকে আশেপাশে দেখা যায় কিনা তা দেখতে। মায়াকে আজ সকালে আসিফ কলেজে ড্রপ করার সময় বলেছিল ওরা আজ ঢাকা ব্যাক করবে। এবার ফিরতে মাস দুয়েক সময় নিবে। হৃদ দেশের বাহিরে যাওয়ার কথা। এমনও তো অবস্থায় হৃদ চট্টগ্রাম ছেড়ে চলে যায়, তাহলে মায়ার আর নিষেধ করা হবে যে ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল টিল করতে চায় না ও। মায়াকে যেন হৃদ সকালের উকিলের দেওয়া ডিলের এখন আর ওর স্বামীকে খুঁজবে না। যেদিন মায়া 2 লাখ টাকা জোগাড় করতে পারে সেদিন খুঁজবে, নয়তো থাক। মায়া এবার নিজেই খুঁজে নিবে ওর স্বামীকে। তারপর হৃদের সাথে স্বামীর কিডনি দিয়ে কোনো রূপ ডিল করবে না মানে নাই। এই যাত্রায় মায়ার ভাগ্য ভালো হওয়ায় রিক্সা থেকে থেমেই হৃদের বিল্ডিং এর নিচে আসিফকে দেখলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো অল্পক্ষণে চলে যাবে। আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরো 10-12টার মতন ছেলে পেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া সেদিকে এগিয়ে যেতেই রাহাত সালাম দিল। আসিফ মায়াকে এই অসময়ে দেখেও কিছু বলল না, বরং মায়া কিছু বলার আগেই আসিফ স্বাভাবিকের ন্যায় জানালো হৃদ নিজের উপরে আছে এবং রেডি হচ্ছে। মায়া সিঁড়ি ভেঙে দ্রুত উপরে উঠলো। দরজা নক করতে দেখলো ভেতর থেকে দরজাটা খোলা। হয়তো হৃদ বেরিয়ে যাবে বলে লাগায়নি। মায়া চাপানো দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো হৃদ সোফায় বসে শুজ পড়ছে। কারো উপস্থিতি টের পেতেই হৃদ বেখেয়ালি ভাবে চোখ তুলতেই দৃষ্টি মেলল মায়ার দিকে।
মায়াকে এই অসময়ে দেখে খানিকটা কপাল কুঁচকালো। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তরাক করে তাকালো দেওয়াল ঘড়ির দিকে। এক পলক সময়টাও দেখে নিল। মাত্র দুপুর 12টা 5 মিনিট। তার মানে মায়ার পরীক্ষা এখনো শেষ হয়নি, রানিং। তাহলে এই মেয়ে এই অসময়ে পরীক্ষা রেখে হৃদের বাসায় কি করছে? হৃদ পুনরায় নিজের শুজ পরায় স্থির হলো। কি চাই?